আমাদের আজকে নতুন চ্যাপ্টার গ্যাস টারবাইন। আমরা চলে যাই সেখানে। দেখা যাচ্ছে তো না গ্যাস টারবাইন? জি স্যার, দেখা যাচ্ছে। গ্যাস টারবাইন, এখানে দুইটা গ্যাস টারবাইন ছবি আছে। এই গ্যাস টারবাইনটা এয়ারক্রাফট ইউজ, পাওয়ারিং এয়ারক্রাফট। এই গ্যাস টারবাইনটি ইউজ হয় প্রোডিউসিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার। এখানে এয়ার ঢুকে, এয়ারটা কম্প্রেস হয়, কম্বাসন চেম্বার, ওরা সব কম্বাসন টারবাইনে যায়। টারবাইন থেকে যেটা বের হবে আর কিছু এনার্জি থাকতে হবে, অর্থাৎ যে প্রেশার এক্সপ্যানশনটা হবে কিছু প্রেশার রাখতে হবে। ওই প্রেশারটা এখানে একটা নজলের মধ্যে থাকে, ওইটাকে কনভার্সন করে কাইনেটিক এনার্জি তৈরি করে ফার্স্ট পরের চ্যাপ্টারে আবার দেখা। এই টারবাইনটা হচ্ছে এয়ারক্রাফট টারবাইন, এবং এখানে যে টারবাইনের পাওয়ারটা তৈরি হয় এই পাওয়ারটা তৈরি হয় এই কম্প্রেসর রাখতে মূলত। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মনে করো মেকানিক্যাল পাওয়ার তৈরি করবা, সেখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার। এইটা হচ্ছে সেই টারবাইন। এটা আমার কম্প্রেসর, বার্নার, কম্বাসন চেম্বার, টারবাইন। এই টারবাইনের পাওয়ার এখান থেকে চলে যাবে, কাপল করা থাকবে এই টারবাইন, এই টারবাইনে যেটা তুমি চালাবে। ঠিক আছে, তো দুটো পার্থক্য হচ্ছে এখানে এই যে টারবাইনটা তৈরি পাওয়ার তৈরি করবে, এই পাওয়ারের একটা অংশ যাবে কম্প্রেসরে, একটা অংশ লোড হিসাবে ইউজফুল। আর এইখানে যে টারবাইনে পাওয়ার তৈরি করবে তার কাজ কম্প্রেসরে চালাবে। মনে রাখতে হবে টারবাইন থেকে যেটা বের হবে সেটা এনার্জি আছে, প্রেশার এনার্জি বলো যাই বলো, সেটাকে আমরা কনভার্ট করতে পারবো কাইনেটিকে। যে টারবাইন ইউজ হচ্ছে পাওয়ারিং এয়ারক্রাফট, দিস টাইপ অফ টারবাইন, ড্রাইভিং মেকানিক্যাল ইকুইপমেন্ট সাচ এস পাম্প, কম্প্রেসর। বড় বড় পাইপলাইনে টারবাইন দিয়া কম্প্রেসর চালানো হয়। ঠিক আছে, তখন এই ধরনের টারবাইন। ঠিক আছে, প্রোডিউসিং ইলেকট্রিক পাওয়ার, এই ধরনের পাওয়ার, এই ধরনের টারবাইন। এখানে তুমি জেনারেটর কাপড় করে দিবে। তবে গ্যাস টারবাইনের এফিসিয়েন্সি একটু কম, কারণ এই টারবাইন যে পাওয়ারটা তৈরি করে প্রোডিউসিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার, এই পাওয়ার যেটা তৈরি করে একটা হিউজ অংশ চলে যায় কম্প্রেসর। এটা খুব ইউজফুল, এটা হচ্ছে রান দ্য কম্প্রেসর। কম্প্রেসরের পাওয়ার চলে যায় এবং এফিসিয়েন্সি কম। আবার এখান থেকে যে গ্যাসটা বের হয় টেম্পারেচার অনেক হাই, এই গ্যাসটা কাজে লাগানো যায়, এফিসিয়েন্সি কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হবে। অ্যাডভান্টেজ compared to steam plants: small in size, mass and initial cost per unit output. Small, ছোট। শীতল পাওয়াতে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে ছোট, গ্যাস টারবাইন ছোট। আর স্টিম পাওয়ার প্ল্যান্টে সবচেয়ে বড় জায়গায় চলে যায় একটা বয়লার ফার্নেস, হিউজ জায়গা চলে যায়। তাতে ইনস্টল করা যায়, এবং স্টার্টিং আমাদের এটা পিক লোডে ইউজ হয়। শীতল পাওয়ারটা পিক লোডে ইউজ হয় বিকালবেলা করে, যখন লোড রেডিং হইতো, বিকাল লোড রেডিং, তখন ওইটা কত 25 কত মেগাওয়াট যায় ভুলে গেলাম, ছোট একটা মেগাওয়াটের গ্যাস টারবাইন ছিল। ডিসঅ্যাডভান্টেজ লো সাইকেল এফিসিয়েন্সি, এর কারণ হচ্ছে ওই যে ব্যাক পাওয়ার, টারবাইনের পাওয়ার চলে যায় একটা অংশ কম্প্রেসর, মাইনাস হয়ে গেল নেট পাওয়ার। ইনকম্প্যাটিবিলিটি উইথ সলিড ফুয়েল, গ্যাস টারবাইন নামটা হচ্ছে টারবাইনে যে যাবে সেটা হচ্ছে গ্যাস যাবে, গ্যাসটা ইজ কল্ড গ্যাস টারবাইন। স্টিম টারবাইনে যে যাবে সেটা হচ্ছে স্টিম। এখন এই গ্যাস সলিড তৈরি করা যায়, যে কোনো ফুয়েল বার্ন করলে তো গ্যাস, সলিড ফুয়েল যদি বার্ন করো ওই গ্যাসের মধ্যে সলিড পার্টিকেল থাকে,
এই সলিড পার্টিকেল ওই গ্যাস টার্বাইনে নেওয়া যাবে, জাস্ট প্লেট এক্সপেন্সিভ হয়ে যাবে। সুতরাং গ্যাস টার্বাইনে লিকুইড এবং গ্যাসিয়াস ফুল ইউজ করা যায়। একমাত্র লিকুইড সলিড ফুল ইউজ করার জায়গা হচ্ছে স্টিম পাওয়ার বয়লার। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাইকেল এফিসিয়েন্সি কম। কেন কম? নেট পাওয়ার কম বিকজ অফ ব্যাক পাওয়ার রিকোয়ার্ড ফর রানিং কম্প্রেসর। সলিড ফুয়েল ইউজ করা যায় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন সলিড ফুয়েল ইউজ করা যায় না? সলিড ফুয়েল হলেই সলিড পার্টিকেল চলে আসবে, ফ্লু গ্যাস পটাশিয়াম কম্বাসন, এটা চলে যাবে ব্লেডে, ক্ষতি হবে ব্লেডে। গ্যাস টারবাইন সাইকেলস ডাইরেক্ট, indirect. What is direct? Direct বলতে বোঝায় the hot gases emerging from a combustion chamber or a gas cooled reactor can be used directly as the primary working fluid, that is by expanding through a gas turbine. So what is direct cycle? Combustion chamber থেকে যে গ্যাসটা বের হবে, এখানে কম্বাসন চেম্বার, এয়ার ঢুকলো, ফুয়েল ঢুকলো, এয়ার কম্প্রেস করে ঢুকাইলাম, এই কম্বাসন চেম্বার থেকে যে গ্যাসটা বের হবে সেটা যদি তোমার ডাইরেক্ট চলে যায় টারবাইনে, ইট ইজ কল্ড ডাইরেক্ট সাইকেল। আর যদি এই কম্বাসন চেম্বারের গ্যাসটা আর একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে আর একটা গ্যাস হিট করে, সেই হিটটা চলে যায় টারবাইনে, দ্যাট উইল বি ইনডাইরেক্ট সাইকেল। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিঅ্যাক্টর, রিঅ্যাক্টরটা কি হবে? গ্যাস কুল রিঅ্যাক্টর হতে হবে। এই গ্যাস কুল রিঅ্যাক্টরের কুলেন্ট গ্যাস সে চলে গেল টারবাইনে, দিস ইজ অলসো ডাইরেক্ট। তাহলে পটাশিয়াম কম্বাসনের গ্যাস টারবাইনে যাবে, কিংবা গ্যাস কুল রিঅ্যাক্টরের কুলেন্ট দ্যাট ইজ গ্যাস ও যাবে টারবাইনে, এটাকে বলে ডাইরেক্ট। Or a gas cooled reactor can be used directly as the primary working fluid, that is by expanding through a gas turbine. It is direct cycle. Direct, it is a double shaft. Turbine দুটো ভাগ করছে, একটা হাই প্রেসার, লো প্রেসার। এ লোড নিবে, এ কম, এ মানে তোমার লোড অনুযায়ী লোড বলো, এটা নিবে, আর এ তোমার কম্প্রেসার, সুবিধা অসুবিধা করা লাগবে। এটা হচ্ছে ডাইরেক্ট সাইকেল ক্লোজ। ক্লোজ, এই গ্যাসটা যদি বের হয়ে যায়, এটা ডাইরেক্ট সাইকেল ওপেন সিস্টেম। সাইকেল আবার ভাগ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ওপেন, ক্লোজ। ওপেন আবার ক্লোজ। ওপেন মানে টারবাইন থেকে যদি বের হয়ে যায় সেটা ওপেন, আর যদি টারবাইন থেকে বের হওয়ার পর আবার ঢুকে সেটা ক্লোজ। তাহলে এখানে আমার হিট অ্যাডিশন ছিল কনস্ট্যান্ট প্রেসারে, আবার কনস্ট্যান্ট হিট রিজেকশন করে ঠান্ডা করে। তোমরা জানো কম্প্রেসারে যত টেম্পারেচার একটা গ্যাসকে তুমি কম্প্রেস করবা, তাকে তত বেশি কাজ দিতে হবে। স্যার, বলো। স্যার ওপেন সাইকেলে কি মানে ফুয়েলটা কি মানে কম্প্রেসরের পরে ঢুকতেছে? অবশ্যই কম্প্রেস করতেছে এয়ারকে। যে কোনো সাইকেলেই ফুয়েল ঢুকবে কম্প্রেসরের পরে, কম্প্রেস করবে এয়ারকে। কেন করবা? এয়ার যদি কম্প্রেস না করো, এয়ারের মাস তো অনেক কম হবে, বেশি ফুয়েল বার্ন করতে পারবে। আমি এয়ারকে কম্প্রেস করলাম, ওই টেম্পারেচার বাড়াইলাম, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারি খুব ভালো, এটা পরে আসবে। তারপর আমি ফুয়েল দিলাম, বার্ন করলাম। যদি এয়ারকে কম্প্রেস না করবে তো খুব সামান্য এয়ার ঢুকবে। অ্যাটমসফিয়ার প্রেসারে যদি তুমি এয়ার ঢুকাও কম্বাসন চেম্বারে, তাহলে সামান্য এয়ার ঢুকবে, কম্প্রেস করে অনেক মাস বাড়াইতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ডাইরেক্ট, যেহেতু রিঅ্যাক্টরে গ্যাস চলে আসলো, ডাইরেক্ট ক্লোজ।
ক্লোজটাতে কি মানে রেসিডিউয়াল গ্যাসটা মানে টারবাইন থেকে যে রেসিডিউয়াল গ্যাস ওটাকে আবার ইউজ করতেছে? ক্লোজে ইউজ করতে হবে। হ্যাঁ, ক্লোজ মানে সেটা আবার ইউজ। তুমি যদি ফুয়েল বার্ন করো সেটা কখনো ক্লোজ হয় না। এয়ার ফুয়েল যখন বার্ন করো সেটা ওপেনই থাকে, এই গ্যাস ছেড়ে দেওয়া হয়। কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের গ্যাস ছাড়া হয়, এটা আবার হিট নিয়ে ঠান্ডা করে আবার এটাকে কম্প্রেস করে এই গ্যাস ছাড়া সুযোগ নাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। এটা ক্লোজ হইতে হবে ডাইরেক্ট। মানে এখানে আর মানে বার্ন করতে ফুয়েল বার্ন করতে হচ্ছে এখানে না? না, এখানে তো কোনো বার্ন হচ্ছে না, এখানে কোনো, এটা তো রিঅ্যাক্টর। তুমি গত সেমিস্টার করলে না, রিঅ্যাক্টর। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর, রিঅ্যাক্টরে ওয়াটার হিসেবে কুলেন্ট দেখছে, গ্যাসও তো কুলেন্ট হতে পারে, এখানে কোনো কম্বাসন হচ্ছে না। নিউক্লিয়ার ফুয়েল চেইন রিঅ্যাকশন হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনের পরে হিটটা বেরোবে রিঅ্যাক্টর থেকে, হিটটা কোথায় যাবে? কুলেন্ট হিটটাকে নিয়ে আসবে, গ্যাস খুলে হিটটাকে ক্যারি করে নিয়ে আসে তার বাইরে এক্সপ্যান্ড করে পাওয়ার প্রডিউস করে, গ্যাস কুল রিঅ্যাকশন। ঠিক আছে, গত সেমিস্টারে দেখবা নিউক্লিয়ার চ্যাপ্টারে গ্যাস কুল রিঅ্যাক্টর আছে। Indirect cycle by heating a secondary fluid acting as the working fluid। তার মানে ইনডাইরেক্ট সাইকেলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যেটা বের হবে সে টারবাইন ঢুকতে পারবে। যেমন এখানে দেখ, এটা হচ্ছে রিঅ্যাক্টর, এই রিঅ্যাক্টর থেকে যে গ্যাসটা বেরোলো সে যদি এখানে চলে আসতো, এটা হয়তো ডাইরেক্ট সাইকেল। রিঅ্যাক্টর সাধারণত এরকমই, এই গ্যাস রেডিয়েটিভ গ্যাস, এই গ্যাস ডাইরেক্ট এখানে ঢুকানো, এই গ্যাস দিয়ে আমি আর একটা ফ্লুইডকে দিলাম, নিঃসন্দেহে এটা একটা গ্যাস হতে হবে, যেহেতু গ্যাস টারবাইন, এটা গ্যাস হতে হবে। এখানে এয়ার দেখা যাচ্ছে, এয়ার হইতে পারে, হিলিয়াম হইতে পারে। আর তাহলে এই গ্যাসকে হিট করলাম, তাহলে এটা হয়ে গেলো ইনডাইরেক্ট সাইকেল। এই গ্যাস এখন যাবে, এখানে দেখানো হয়েছে এয়ার ঢুকতেছে, এয়ার বেড়ে যাচ্ছে আউট, এখানে এই এয়ারটা বের করা ঠিক আছে, দেখানো হচ্ছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট ওপেন সাইকেল। এখানে যদি একটা এয়ারটাকে আবার হিট এক্সচেঞ্জ করে ঠান্ডা করে ঢুকাই দিই, এটা হলো ইনডাইরেক্ট ক্লোজ সাইকেল। জাস্ট এই জিনিসটা এখানে লাগাই দিলাম। স্টিম টারবাইন, স্টিম কত টেম্পারেচার? 540-50, হয়তো খুব 600 পর্যন্ত কাজ হচ্ছে। গ্যাস টারবাইন টেম্পারেচার হচ্ছে 1100 থেকে 1400। নতুন নতুন ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে টারবাইন প্লেট, টেম্পারেচার পাচ্ছে। গ্যাস টারবাইন হচ্ছে হাই টেম্পারেচার মেশিন, স্টিম টেম্পারেচার লো টেম্পারেচার। হাই টেম্পারেচার গ্যাস যখন ঢুকে টারবাইনে, এই গ্যাসটা যখন এখান থেকে বের হয় এর মধ্যে অনেক এনার্জি থাকে, যেহেতু এফিসিয়েন্সি খুবই কম, টারবাইনে একটা অংশ চলে যাচ্ছে কম্প্রেসরে। এই গ্যাসটা দিয়া যদি আবার একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট চালানো যায়, যেটাকে আমরা বলি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, আমাদের দেশে কিছু আছে, সিদ্ধিরগঞ্জ দেখবা, পিডিবি দেখতে যাবা, ওয়েবসাইটে যাবা, গ্যাস টারবাইন শুধু তৈরি করা ঠিক ইনএফিশিয়েন্ট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ওই জন্য এইটাকে কাজে লাগায়, এইটা নিয়ে যাবে একটা বয়লারে, প্লাস সামান্য কিছু ফুয়েল দিবা, আবার এখান থেকে পাওয়ার তৈরি করবা। তখন তোমার ওই বয়লারের ইনপুট, এই এখানে ইনপুট হিটার পাওয়ার যোগ করে এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। এটা আমরা বলি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। তাহলে ডাইরেক্ট সাইকেল বুঝলা, ইনডাইরেক্ট সাইকেল বুঝলা, ওপেন সাইকেল বুঝলা, ক্লোজ সাইকেল। স্যার বলো। স্যার ফুয়েল বার্ন করে কি আমরা ইনডাইরেক্ট ওপেন সাইকেল চালাতে পারবো? ফুয়েল বার্ন করে তো এটা ডাইরেক্ট হয়ে গেল। ফুয়েল বার্ন করে যদি আমি টারবাইনে পাঠাই, এটা তো ডাইরেক্ট হইল। এখন ফুয়েল বার্ন করে যখন আমি টারবাইনে পাঠাই, ওই প্রোডাকশন গ্যাস থেকে আর আবার ইউজ করার সুযোগ থেকে বের করে যাবে, ওটা হয়ে যাবে তখন ওপেন ডাইরেক্ট সাইকেল, কিন্তু ওপেন। জি স্যার। আর যদি কোনো কম্প্রেসরটা স্যার টারবাইন থেকে পাওয়ার না নিয়ে না চালাইয়ে পাওয়ার দিয়ে চালানো তাহলে সম্ভব না? তাহলে কি দিয়ে চালাবা? এক্সটার্নাল পাওয়ার দিয়ে।
একই তো কথা, একটা পাওয়ার লাগবে। তাহলে তোমার সেটআপটা এই যে শুরুতেই বলা হলো স্মল ইন সাইজ, আর একটা কম্পোজিশন আর একটা সাইজ ছোট হইলো, এখানে কম্প্যাক্ট জিনিস একটা শ্যাফটের মধ্যে দিয়ে চলতেছে। আর তুমি যদি এয়ারক্রাফটের কথা চিন্তা করো, আলাদা প্রশ্ন ওঠে, কম্প্রেসর চালাইতে আবার পাওয়া তৈরি করতে হবে না, একটা জায়গায় তো দিতে হবে। Indirect cycle by heating a secondary fluid acting as the working fluid. Secondary fluid. Air or gas is a secondary fluid, working fluid. Air gas receives heat from a primary coolant in a heat exchanger. Suitable for uses where environmental concerns prevent the air or gas receiving heat directly, such as from a nuclear reactor, where radioactivity releases may spread to the atmosphere. Nuclear reactor use, however, is the best served by a closed cycle. Nuclear reactor closed cycle. এটা পাওয়া যায়। তাহলে এই রিঅ্যাক্টর প্রাইমারি কুলেন্ট ওয়াটার হইতে পারে, তোমাদের মনে আছে প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টরে ওয়াটার দিয়ে আমরা স্টিম জেনারেটরে মিশলাম, আমি স্টিম জেনারেটর না নিয়ে হিট এক্সচেঞ্জারে নিয়ে গ্যাস ঠিক করলাম, হইতে পারে। লিকুইড মেটাল ফার্স্ট বেটার রিঅ্যাক্টর, লিকুইড মেটাল আমরা কয়েকটা লুপ দেখাইছিলাম, দুটা লুপ, একটা লুপে গ্যাস আছে, এই গ্যাস দিয়ে আমি গ্যাসটা আমি চাইলাম, আবার গ্যাস কুল রিঅ্যাক্টর তৈরি হয়, এই গ্যাস থেকে এই গ্যাস আসবে, অনেক রকম কম্বিনেশন করে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর যদি দেখো বিভিন্ন টাইপস, অনেক ধরনের। ব্রেটন সাইকেল, এগুলো তোমরা পড়ছো সেকেন্ড ইয়ারে। ব্রেটন সাইকেলে দুইটা সাইকেল আমরা দেখাচ্ছি, একটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, একটা টিএস ডায়াগ্রাম। প্রসেস 1 to 2 স্কিমেটিক ডায়াগ্রাম। 1 to 2 হচ্ছে কম্প্রেশন, আইসেন্ট্রপিক কম্প্রেশন। কম্প্রেশনে কি হয়, প্রেসার বাড়ে, টেম্পারেচার কি হয়, বাড়ে। টেম্পারেচার বাড়ে। মনে রাখবা এই কম্প্রেশনটা যদি টেম্পারেচার যত বাড়ে তত পার স্টেজ পার প্রেসার ড্রপে ওয়ার্ক রিকোয়ারমেন্ট বাড়ে। কম্প্রেশনটা যদি কনস্ট্যান্ট টেম্পারেচার করা যায় তো ভালো। তাহলে এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন 1 to 2। কম্প্রেশন হলে ভলিউম কি হয়, কমে। ভলিউম কমলো প্রেসার বাড়লো। 2 to 3 কম্বাসন কিংবা হিট অ্যাডিশন যাই বলো, এটা হবে কনস্ট্যান্ট প্রেসার 2 to 3। এখানে প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার বেড়ে যাবে, প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার বেড়ে যাবে। 3 to 4 টারবাইন এক্সপ্যানশন, আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, আইসেন্ট্রপিক এক্সপ্যানশন। প্রেসারটা কমে গেল, টেম্পারেচার কমে গেল, ভলিউম এক্সপ্যানশন, ভলিউম বেড়ে গেল। আবার 4 to 1 কনস্ট্যান্ট প্রেসার, হিট রিজেকশন, কনস্ট্যান্ট প্রেসার, হিট রিজেকশন। এই চারটা প্রসেস। তাহলে আমাদের টারবাইন ওয়ার্ক, টারবাইন ওয়ার্ক হচ্ছে H3 - H4, বড় হচ্ছে মানে এটার ভিতরে মাস আছে। এটাকে আমি লিখলাম এম ডট দিয়া, এম ডট স্পেসিফিক। আচ্ছা, ডেল এইচ কে আমরা লিখতে পারি সিপি ডেল টি, তোমরা জানো। T3 কমন নিলা, T4 T3, C4 আইসেন্ট্রপিক প্রসেস, ইউ নো দ্য প্রসেস। এখানে P3 by P4, P2 by P1 এগুলি করলে প্রেসার রেশিও,
pressure ratio. P2 by pressure is P1, pressure ratio, pressure ratio, compressor. ঠিক আছে, লেখা আছে প্রেসার রেশিও, সরি প্রেসার রেশিও অ্যাক্রস টারবাইন, না এটা তো এটা হচ্ছে P3 by P4 প্রেসার রেশিও অ্যাক্রস টারবাইন, P2 by P3 প্রেসার রেশিও অ্যাক্রস কম্প্রেসর। তাহলে আমাদের এই দুটো টার্ম মনে রাখো, P2 by P1 প্রেসার রেশিও অ্যাক্রস কম্প্রেসর RPC, P3 by P4 প্রেসার রেশিও অ্যাক্রস টারবাইন RPT। আইডিয়াল কেসে আমরা দুটো সমান ধরতে পারি, পরবর্তীতে আমরা দেখবো কি দাঁড়ায়। তাহলে P3 by P4 RPT লিখলাম, এই জায়গায় এটা বসাই দিলাম। এটা হলো আমার টারবাইন ওয়ার্ক। একইভাবে কম্প্রেসর ওয়ার্ক এখান থেকে MCP T2 minus T1, MCP T2 minus T1, এই T1 by T2 এটাও আইসেন্ট্রপিক কম্প্রেশন। প্রেসার রেশিও বসালে you got this. আইডিয়াল কন্ডিশনে এই দুইটা প্রেসার রেশিও সেম, প্রেসার রেশিও অ্যাক্রস টারবাইন, প্রেসার রেশিও অ্যাক্রস কম্প্রেসর, এটাকে আমরা নাম দিলাম আরপি। তাহলে আমার নেটওয়ার্ক হচ্ছে এই দুটো বিয়োগফল, টারবাইন মাইনাস কম্প্রেসর, নেট। তাহলে আমার নেটওয়ার্ক দাঁড়ালো এটা। আমার হিট অ্যাডিশন কি? আমার হিট অ্যাডিশন হচ্ছে এখান থেকে কনস্ট্যান্ট প্রেসার MCP T3 minus T2, MCP T3 minus T2, MCP T3। তাহলে আমার এফিসিয়েন্সি দাঁড়ালো thermal efficiency 1 minus 1 by 1 minus RP to the power gamma minus 1 by gamma। তাহলে thermal efficiency function of gamma, function of RP. What is gamma? Gamma হচ্ছে CP by C. What is RP? Pressure ratio, not compression ratio. কম্প্রেসর রেশিওটা আমরা সাধারণত R লিখি কিংবা RC লিখি। তাহলে তুমি যদি এই ইকুয়েশনে অ্যানালাইসিস করো, দেখবা যে আরপি যদি বাড়ে এফিসিয়েন্সি বাড়ে, আবার গামা যদি বাড়ে একই আরপিতে গামা যদি বাড়ে এফিসিয়েন্সি বাড়ে। খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে, গামা বাড়ে। তাহলে আমাদের এখন জানতে হবে গ্যাস টারবাইনে যে গ্যাস যাচ্ছে তাদের গামাটা কি। ইয়ারের গামা যদি 1.4, আদার্স একটা ফুয়েল যখন বার্ন করি প্রসেস কম্বাসন মূলত কার্বন ডাইঅক্সাইড, সেই তার গামা কি। আমি যদি অন্য কোনো গ্যাস ইউজ করি, মনে করো কুলেন্ট হিসাবে হিলিয়াম, তার গামা কি একটু জানবো। এখানে আমরা একটা চার্ট দিলাম, হিলিয়াম, এয়ার, কার্বন ডাইঅক্সাইড। মনে করো কার্বন ডাইঅক্সাইড রিপ্রেজেন্টস প্রসেস কম্বাসন, এয়ার মানে এয়ারিং, হিলিয়াম আর বিভিন্ন টেম্পারেচার। হাই টেম্পারেচার যদি তুমি দেখো, কার্বন ডাইঅক্সাইডের গামা হচ্ছে 1.169, এয়ারের গামা 1.314, হিলিয়ামের গামা 1.659। তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, তোমাকে তিনটা গ্যাস সুযোগ দেওয়া হলো, ফুয়েল বার্ন কইরা, এয়ার কম্প্রেস কইরা, হিলিয়াম গ্যাস কে রিঅ্যাক্টরে কুলিং, কোন প্ল্যান উইল বি মোর এফিশিয়েন্ট? ওয়াই? জবাব পেয়ে গেছো? হিলিয়াম। ঠিক আছে, তাহলে জবাবটা এখানে আছে, হিলিয়াম দিয়ে বেশি হবে, কারণ হিলিয়ামের গামা বেশি। অবশ্যই কস্ট একটা ফ্যাক্টর, আমি এফিসিয়েন্সি করতে গেছি, তোমাকে বলবো অন্য ফ্যাক্টর যদি ঠিক থাকে মোর এফিশিয়েন্ট, হিলিয়াম দিয়ে ইউজ করলে মোর এফিশিয়েন্ট। স্পেসিফিক পাওয়ার, হোয়াট ইজ স্পেসিফিক পাওয়ার? এই যে পাওয়ার ইকুয়েশনটা, এটাকে মাস দিয়ে ভাগ দিলে হলে স্পেসিফিক পাওয়ার। এটা হচ্ছে নেট পাওয়ার, নেট পাওয়ারকে মাস দিয়ে ভাগ দিলা হয়ে গেল স্পেসিফিক পাওয়ার। স্পেসিফিক পাওয়ার এটাকে অ্যানালাইসিস করলে নিজেরা করবে।
অ্যানালাইসিস করলাম, আলটিমেটলি ইকুয়েশনটা আসলো, তাহলে স্পেসিফিক পাওয়ার ফাংশন অফ সিপি ফাংশন অফ T1 গ্যাস টারবাইন সাইকেলে মিনিমাম টেম্পারেচার কত, কোনটা? compressor inlet, Very good. This is the inlet temperature. This is the minimum temperature. Maximum temperature কোনটা? sir, turbine hওয়ার পর। inlet, Turbine inlet. আমাদের এই লাইনটা ফিক্সড বাই মেটালার্জিক্যাল লিমিট। এটা তোমাকে আমরা ফিক্স করে দিলাম। আমি বললাম এই ম্যাটেরিয়াল, প্রতিটা ম্যাটেরিয়ালের প্রপার্টি আমি এত ডিটেল করতে পারবো না। এই ম্যাটেরিয়াল 1300 দিতে হবে, সুতরাং এটা তোমার 1300 দিতে হবে। এর মধ্যে ঘোরাঘুরি করবে, এর মধ্যে তুমি অনেক রকম করতে পারবে, এর মধ্যে এরকম করতে পারবা, সরি এর মধ্যে এরকম করতে পারবা, এরকম অনেক রকম তুমি, অর্থাৎ তোমাকে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হলো, এর বাইরে তুমি যেতে হবে, কারণ ম্যাটেরিয়াল তো কিন্তু তুমি নষ্ট করতে পারো। সুতরাং 0.3 হচ্ছে আমার মেটালার্জিক্যাল লিমিট, আর 0.1 হচ্ছে আমার মিনিমাম টেম্পারেচার, এটা ঢুকতে। তাহলে এই লাইনটা আমাদের মাথায়, তাহলে মিনিমাম হচ্ছে T1, ম্যাক্সিমাম T3, এটা আমরা মনে রাখবো। স্যার কোনটাতে যাবো এটাকে আমি ঠিক করবো, মানে দুই লাইনের মধ্যে কোন ইয়েতে বান করবো? এখানে আমরা তো কি অনেক করবো? রকম ভাবেই করতে, স্যার এখানে 1 আর 3 এর মধ্যে তো অনেক রকম ভাবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আরো 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 ফ্যাক্টর আছে, আসতেছি, কিন্তু আমি এটা বলে রাখলাম আগের থেকে, এর বাইরে যেতে পারবো না, এর মধ্যে থাকতে হবে। এখন এই একটা সাইকেল, এই একটা সাইকেল হইলো, আবার একটা সাইকেল এরকম হইলো, একটা এরকম হইলো, কোনটা সুবিধা আমরা দেখবো? আমাদের তো আরো অনেক প্যারামিটার আছে, আমরা এখন শুধু এফিসিয়েন্সি দেখলাম, শুধু এফিসিয়েন্সি, আমাদের তো আরো কিছু দেখতে হবে, আমরা আসতেছি শুধু এফিসিয়েন্সি। হ্যাঁ আচ্ছা এখানে তো স্যার আমাদের গামা একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন হচ্ছে। আমরা জানি গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, গামা বাড়া মানে তো সিপি বাড়া, কিন্তু সিপি তো স্যার টেম্পারেচারের সাথে না রিলেটেড না না। না, গামা টেম্পারেচার বাড়লে সিপিও বাড়ে, সিভিও বাড়ে। কিন্তু স্যার পার্টিকুলার টেম্পারেচারের জন্য সেম হবে না সবার? হ্যাঁ, তো পার্টিকুলার টেম্পারেচার জন্য সেম সবার, মানে বদ্ধবিল সবার, মানে হিলিয়াম, এয়ার, কার্বন ডাইঅক্সাইড, সবার গামা এক হয় কেমন, কি বলছিস? একের জন্য সিপি সিপি এক হয়ে গেছে, গামা আলাদা। জি স্যার। এখন টেম্পারেচার বললে যে কোনো গ্যাসের সিপি বাড়ে, সিভি বাড়ে, দেখা যাচ্ছে সিভিটা একটু বেশি রেটে বাড়ছে, যার জন্য পরবর্তীতে টেম্পারেচার বাড়লে এই যে গামা একটু কমে যায়, কারণ সিভি রেটটা একটু আমরা দেখাইছিলাম, আমরা কম্বাসনে দেখাইছিলাম, দেখবা সিপি সিভি, জি স্যার চ্যাপ্টার 3 তে। হ্যাঁ দেখবা সিভিটা একটু স্লোপ বেশি বলছিলাম। জি স্যার, মানে এটা পার্টিকুলার কোন রিজন আছে যে কেন স্লোপটা বেশি, মানে এটা প্রোডাক্ট? না, এই প্রপার্টি, এখানে পার্টিকুলার রিজন, অবশ্যই রিজন আছে, ভিতরে রিজন, মলিকুলার প্রপার্টিজ রিজন, সিপিসিবি। তাহলে আমরা স্পেসিফিক পাওয়ার যখন পাইলাম, আমরা সিপি পাইলাম, এখানে একটা সিপি আছে, এইখানে T1 আছে, জাস্ট T1টা বললাম কি, এইখানে আরপি আছে, এইখানে গামা আছে, এইখানে T3 আছে, পাঁচটা জিনিস আছে, এই যে বললাম T3, তাহলে T3 আছে, গামা আছে, আরপি আছে, T1 আছে, সিপি আছে। তাহলে এখন ইকুয়েশন 4 যদি স্টাডি করো, তাহলে আমি যদি বলি সিপির এফেক্ট কি অন স্পেসিফিক পাওয়ার, কি বলবা? সিপি যদি বাড়ে তাহলে এটা কি হবে?
পাওয়ার বাড়বে। বাড়বে, ভেরি সিম্পল। এখন প্রশ্ন হইলো আমার সিপি একটু খোঁজ নিতে হবে। হিলিয়ামের সিপি 5.23 কিলোজুল পার কেজি পার কেজি, এয়ারের সিপি 1.2। তুমি যদি হিলিয়াম ইউজ করো কিন্তু পাওয়ার বেশি পাবে, স্পেসিফিক পাওয়ার পার কেজি গ্যাস ওয়ার্কিং ফিট, তা সে কত পাওয়ার তৈরি করবে হিলিয়াম বেশি। তাহলে হিলিয়াম দিয়ে এফিসিয়েন্সি বেশি, পাওয়ারও বেশি। তারপর তুমি দেখো টি ওয়ান বাড়লেও বাড়বে, টি3 বাড়লেও বাড়বে, টি3 তো একটা লিমিট আছে, বেশি নিতে হবে। গামা বাড়লে কি হবে স্টাডি করবা, এখানে গামা মান বসায় বসায় ইকুয়েশন বসায় বসায় দেখবা যে গামা বাড়লে বাড়ছে। এক্সেলে ইকুয়েশন লিখবা, লেখা সব ভ্যালু ঠিক রাখবা, একটা ভ্যালু চেঞ্জ করো, গামা 1.12 থেকে হিলিয়াম পর্যন্ত যাও, দেখবা যে গামা বাড়তেছে, স্পেসিফিক পাওয়ার বাড়তেছে। সুতরাং বাদ বাকিগুলো সেম, সিপি বাড়লেও স্পেসিফিক পাওয়ার বাড়ে, গামা বাড়লেও বাড়ে, গামাটা আগে দেখা যাচ্ছে। টি1 বাড়লেও বাড়ে, টি3 বাড়লেও বাড়ে, আরপি বাড়লে কি? এখন প্রশ্ন হচ্ছে আরপি দিয়ে কি স্টাডি করলে দেখা যায় আরপি যদি বাড়ায়, প্রথমে বাড়ে তারপর আবার কমে যায়, তাহলে এখানে সমস্যা আছে। তাহলে আমাকে যেহেতু এই ঘটনাটা ঘটতেছে, আরপি প্রেশার রেশিও, এই যে এই সাইকেলটা, এইটা আর এইটা, এটা কি দুইটার একই আরপি? না স্যার, প্রথমটা বেশি। তাই না? কোনটা বেশি, প্রথমটা? স্যার যেটা না, টিপা না। ছোটটা। এই যে একটা হলো এটা, হ্যাঁ, আমি বলছি এইটা একটা সাইকেল, আর একটা হলো আচ্ছা, আর একটা হলো এটা। তাহলে আমার আরপি একটা হচ্ছে কম্প্রেসরের প্রেসার, এই প্রেসার ডিভাইডেড বাই এই প্রেসার, এই পয়েন্টটা তো উপরে দেখাই যাচ্ছে, টেম্পারেচার বেশি মানে প্রেসার বেশি, এই আরপিটাতে আর এই আরপিতে একই। তাহলে আমার এই লিমিটের মধ্যে অনেক রকম আরপি হইতে পারে, কথা বুঝছো? তাহলে এখন আমার দেখতে হবে এই আরপির সঙ্গে এই ভিতরে এরিয়া গুলা ভ্যারি করছে, কথা বুঝছো? তাহলে এই এরকম যদি হয় তার আরপি কেমন, আর যদি এরকম হয় তার এর আরপি বেশি, এর আরপি কম। এখন আমরা কি করলাম, তোমরা কি করলা, যেহেতু আমরা দেখতেছি আরপি বসায় বসায় স্পেসিফিক পাওয়ার প্রথমে বাড়ে তারপর কমে, তাহলে আমাকে তো অপশন লিখতে হবে। তাহলে আমরা এই যে এখানে লেখা আছে আরপি বাড়লে প্রথমে বাড়ে, তারপর আরো বাড়লে আরপি স্পেসিফিক কমে যায়, বাদ বাকিগুলো সব সেম। তখন তুমি কি করলা, তুমি অপটিমাম পয়েন্টে করতে, এই স্পেসিফিক পাওয়ারকে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু ডি আরপি, 0 বসাইলা, বসায় তুমি পাইলা আরপি অপটিমাম সমান এই ভ্যালুটা কোনটা, এই ভ্যালু হচ্ছে এই হিলিয়ামের জন্য এইটা, এয়ারের জন্য এইটা। আরপি স্যার একটা পয়েন্টের পরে স্যার আরপি বাড়াইলে পাওয়ার কমতেছে, এটার কি কোনো কারণ আছে? এই যে আমার ইকুয়েশন হিসাবে দেখো, তাছাড়া তুমি এরিয়াটা খেয়াল করো,
হাই আরপি রেশিও। তারপর যদি তুমি আরো করতে চাও, এই আমাকে আমি তুমি বললাম এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। পুরা গ্যাস টারবাইনের এরিয়াটা, সাইকেল এরিয়াটা ইম্পর্টেন্ট। এখানে এরিয়া কম, এটাও কম, কিন্তু মাঝখানটা বেশি, তাই না? আর একটা এরিয়া হইতে পারে এরকম, না এটা আরো উপরে উঠবে, আমাদের লিমিটেড অনেক কম এরিয়া হয়। শুধু এরিয়া দেখে বোঝা যাবে, যেটাতে বেশি এরিয়া পাওয়া যাবে, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা যাচ্ছি। সুতরাং তোমাকে আমি T3 লিমিট করে দিলাম, তুমি বিভিন্ন রকম আরপি ইউজ করতে পারবে। আইডিয়ালি 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 আমরা দেখতেছি এই ইকুয়েশন থেকে যে আরপিটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম আরপি। এরপরে গেলে আরপি বাড়াইলে আমার স্পেসিফিক পাওয়ার আউটপুট কমে যাবে নিশ্চয়ই ছিল, বুঝেছি? তাহলে হিলিয়ামের জন্য আরপি মনে করো 8 অপটিমাম, এর জন্য অপটিমাম হচ্ছে 15। আবার হিলিয়ামের স্পেসিফিক পাওয়ার বেশি, এয়ারের স্পেসিফিক পাওয়ার কম, বুঝাচ্ছেন? তাহলে স্যার আমার হিলিয়ামকে পাওয়ার কম দিতে হবে, হিলিয়াম ইউজ করাটাই বেটার হবে না? কারণ আমার রেশিও প্রেশার রেশিওটা কম। হ্যাঁ অবশ্যই, প্রেশার রেশিও কম মানে পাওয়ার প্ল্যান্ট স্ট্রঙ্গার হইলো না, রিস্ক কম। হিলিয়াম ইজ কস্টলি, হিলিয়াম লিক করে যাবে, হিলিয়াম কস্টলি, সবই চিন্তা করতে হবে। স্যার ইফিসিয়েন্সি বেশি প্লাস আমার এটাও কম। হ্যাঁ অবশ্যই অবশ্যই হিলিয়াম ইউজ করবো, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। তাহলে এই ডেরিভেশন নিজেরা করবো। আচ্ছা এখন এইটা দেখা, এটা ম্যাথমেটিক্যালি তোমাকে আমার দেখানো হইলো। আরপি T1 আছে, T3 আছে, গামা আছে। আরপি আরো কিছু ইকুয়েশন করে, যেমন T3/T1 সমান সমান আরপি টু দি পাওয়ার দা, উল্টা দিলাম এই ইকুয়েশনটা, উল্টা দিলাম। তাহলে আরপি টু দি পাওয়ার গামা, এই টুটা এখানে নিয়ে আসলাম √/। T2/T1 এটা আগে তোমাদের করা আছে, তাহলে খেয়াল করে দেখো T3/T1 √/, আর T2/T1 একই জিনিস। তাহলে ওটা আমরা লিখলাম T2/T1 সমান √/। এখান থেকে তুমি লিখতে পারো T2 সমান সমান T1 T3 √। এটা একটা কন্ডিশন, অর্থাৎ অপটিমাম কন্ডিশনে কি এই পয়েন্টটা তুমি পেয়ে গেলে, পয়েন্ট 2টা, এই পয়েন্ট 2টা পেয়ে গেলে T1 এবং T3 থেকে। T1 লিমিট কন্ডিশন, T3 ম্যাক্সিমাম কন্ডিশন। তাহলে T2 কত হবে? T2 হবে বুঝা গেল? অনেকভাবে অনেক কিছু বের করা যাবে। প্রেশার রেশিও কত বের করা যাবে, কত প্রেশার রেশিও, এবং এই কন্ডিশনে T2 কত হবে যদি তুমি মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট, আবার T2/T1 সমান এটা, T3/T1 সমান এটা, T2 এটা সমান সমান এটা, T2 সমান সমান T1 T3, T1 T3 সমান সমান এইখান থেকে আসো T2 স্কয়ার, তাহলে T2 সমান T4। ভেরি গুড, এটা খুব ইম্পর্টেন্ট। এই তাহলে 1 2 2 3 4, আবার হইতে পারে 1 2 3 4, 1 2, অনেক রকম আমি এই রেঞ্জের মধ্যে করলাম। তাহলে T2 সমান T4 হবে, অর্থাৎ এইটা আমার প্রেফার্ড সাইকেল।
এই সাইকেলটা অপটিমাম প্রেসার রেশিওতে রান করতেছে। বুঝা গেছে? এটাও না, এটাও না। T4 T2 থেকে কম হবে না, T4 T2 থেকে বেশি হবে না, T2 T4 সমান, এটা তো তিনটা কন্ডিশন দেখা বুঝতে এবং দেখতেও বোঝা যাচ্ছে এই এরিয়াটা বড়। বুঝা গেছে? জি স্যার। গামা মনোঅ্যাটমিক হিলিয়াম, গামা ডায়াটমিক নাইট্রোজেন, গামা ট্রায়াটমিক মনে করো কার্বন ডাইঅক্সাইড। এই গামা বেশি, গামা বাড়লে এখানে তুমি দেখো হিলিয়ামের অপটিমাম হচ্ছে 8, ইয়ারের অপটিমাম 15। তাহলে আরপি অপটিমাম সমান গামা আছে, গামা বসা দেখবা, গামা যত বাড়বে আরপি অপটিমাম তত বাড়বে। যত গামা কম, গামা যত বাড়ে আরপি অপটিমাম তত কম। Monoatomic gas may operate at lower maximum temperature, lower maximum pressure. আরপি কমা মানে ম্যাক্সিমাম প্রেসার কমে যায়। এইখানে আমার ম্যাক্সিমাম প্রেসার। এই ইকুয়েশনগুলো এখানে ইকুয়েশনগুলোর মধ্যে মান বসাবো, সেটা গামা যত বাড়বে এটা তত কম। তাহলে হিলিয়ামের যে গামা তার থেকে কার্বন ডাইঅক্সাইড গামা অনেক বেশি। গামা কমলে আরপি, গামা বাড়লে না হলে আরপি অপটিমাম, এখন আরপি অপটিমাম যত কমবে কম প্রেসারেই ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছে, মানে তোমাকে আরো প্রেসারে যেতে হবে। প্রেসার হওয়া মানে কি, কোন জিনিসটা রোবাস্ট হইতে হবে। নন আইডিয়াল ব্যাটন আমরা একটা আলাপ করবো। হোয়াট ইজ নন আইডিয়াল ব্যাটন? নন আইডিয়াল ব্যাটন মানে আইডিয়ালি আমরা বলছিলাম আইসেন্ট্রপিক, এই যে 1 to 2s, এটাকে আমরা বলছি এখন 2s বলতেছি, মানে এটা আইডিয়াল লাইন, আইসেন্ট্রপিক লাইন। এখন বাস্তবে এনট্রপি বেড়ে যাবে। একইভাবে 3 to 4s আইডিয়াল লাইন, এখন 4s বলছি, এনট্রপি কনস্ট্যান্ট, বাস্তবে এনট্রপি বেড়ে যাবে। সবসময় মনে রাখবা এনট্রপি কনস্ট্যান্ট। এখন এটার এফেক্ট 1 to 2s 2, 3 to 4s 4। এটা এফেক্ট হচ্ছে, এটা হচ্ছে 1 to 2 হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশনে আইডিয়ালি যে ওয়ার্কটা আমার এই প্রেসারে যেতে হবে, দিস ইজ দ্য প্রেসার লাইন, দিস ইজ দ্য কনস্ট্যান্ট প্রেসার লাইন, আমাকে এই প্রেসারে যেতে হবে। এখন আমি যদি এই প্রেসারে এই দিক দিয়ে যাই, আমাকে বেশি কাজ দিয়া দেখতে হবে। আমি যদি এই লাইনটা ফলো করতে পারতাম, আমাকে কম কাজ দিয়া এই প্রেসারে, এই প্রেসার লাইনে যাইতে পারতাম, কিন্তু আমাকে এই লাইন ফলো করলে বেশি ওয়ার্ক দিতে হবে, পেনাল্টি। এবং এই পেনাল্টিটা আমরা একটা এফিসিয়েন্সি দিয়া ডিনোট করব, কম্প্রেসর এফিসিয়েন্সি বা পলিট্রপিক এফিসিয়েন্সি। একইভাবে টারবাইন এক্সপ্যান্ড করতেছে 3 থেকে এই লাইনে, ঠিক আছে? তোমাকে এইটুকু আমি দিয়ে দিলাম, এর মধ্যে তুমি এক্সপ্যান্ড করতে, আর এইটুকু এখান থেকে এক্সপ্যান্ড করতে তুমি যে কাজ পাইতা, অ্যাকচুয়ালি তুমি যখন এই লাইনটা ফলো করতেছো তুমি কাজ কম পাবে। তাহলে বাস্তবে কি হচ্ছে, কম্প্রেসরে আমি প্রেসার তুলবো, প্রেসার 1 থেকে প্রেসার 2 তে তুলবো, যে পরিমাণ কাজ দিয়ে তুলতে পারতাম আইডিয়ালি, বাস্তবে তার থেকে বেশি কাজ আমাকে বাইরে থেকে দিতে হবে, দিয়া ওই প্রেসারে যেতে হবে। অন্যদিকে টারবাইন 3 থেকে 4 এই প্রেসার লাইনে আমি নামবো, আমার প্রেসার লিমিট, এর মধ্যে আমি যেটুকু কাজ পাই, আইডিয়ালি যে কাজ পাইতাম অ্যাকচুয়ালি আমি তার থেকে কম কাজ পাবো। তাহলে আমরা কিভাবে এটা ডিফাইন করি? আমরা ডিফাইন করি বাই টু এফিসিয়েন্সি, কম্প্রেসর এফিসিয়েন্সি। মনে রাখবা উপরে হচ্ছে কম্প্রেসর আইডিয়াল, নিচে অ্যাকচুয়াল, কারণ লেস মোর।
টারবাইনের ক্ষেত্রে উপরে অ্যাকচুয়াল, নিচে আইডিয়াল, লেস মোর, ফিনিশ। ডেলিজ মানে আমরা বলতে পারি সিপি ডেলিজ, কনস্ট্যান্ট কাটা। বুঝতে পারছি? তাহলে আমরা যখন অ্যাকচুয়াল প্রসেস তোমাকে বলবো, আমরা এই ভ্যালুগুলো তোমাকে দিয়ে দেবো। কম্প্রেসর এফিসিয়েন্সি দিয়ে দেবো, টারবাইন এফিসিয়েন্সি দিয়ে দেবো। যখন প্রসেস বলবে অ্যাকচুয়াল মানে লস হচ্ছে, নট আইসেন্ট্রপিক, তখন তুমি এই পয়েন্টগুলা তুমি তোমার ফর্মুলা থেকে বের করো। আর এই পয়েন্টগুলা পয়েন্ট 4, পয়েন্ট 2, হ্যাঁ পয়েন্ট 2, এগুলি তুমি এই এফিসিয়েন্সি ইউজ করে। তাহলে আমরা এই যে বিভিন্ন ইকুয়েশন দেখাই, এই যে বিভিন্ন ইকুয়েশন, এই যে পয়েন্ট 4, এটা পয়েন্ট 4 না, তখন এটা হবে 0.4s। আইডিয়াল পয়েন্ট গুলা ওইসব ইকুয়েশন, আইডিয়াল ইকুয়েশন, গ্যাস ইকুয়েশন ফলো করবে, আইসেন্ট্রপিক লাইন ইকুয়েশন ফলো করে বের করবা। তারপর এই কম্প্রেসর এফিসিয়েন্সি থেকে অ্যাকচুয়াল পয়েন্ট করতে যাবে। দেখবা যে টারবাইনের ওয়ার্কও কমে গেল, কম্প্রেসর ওয়ার্ক বেড়ে গেল, নেটওয়ার্ক কমে গেল। বুঝে গেছে? এটা হচ্ছে আমার দেখালাম টারবাইনের কম্প্রেসর। আর একটা আমাদের এই পয়েন্টগুলো এখানে ডেরিভেশন দেওয়া আছে, এগুলি দেখতে পারো, দেখবা, কিন্তু আসলে অঙ্ক যখন করবা এই ফর্মুলা এইভাবে বের করা দরকার নেই। তোমরা করবা কি, আইডিয়াল পয়েন্টগুলো বের করে এফিসিয়েন্সি দিয়ে পয়েন্টগুলো বের করে অঙ্ক করবা। ঠিক আছে? এই দেখে নিও, জাস্ট ম্যাথমেটিক্যাল। আচ্ছা, এটা একটু দেখাই, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট প্রেসার, এই প্রেসারগুলো কনস্ট্যান্ট থাকে। তাহলে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। দেখা গেল যে প্রেসার ফ্লুইড ফ্রিকশন হলে কমে গেল। একইভাবে হিট রিজেকশন, এখানেও ফ্লুইড ফ্রিকশনে প্রেসার কমে গেল। প্রেসার যদি কমে যায় তাহলে দেখা যায় যে আরপিসি, যেটা আমরা ধরছিলাম আর প্রেসার কম্প্রেসর সমান সমান, আমরা ধরছিলাম আর প্রেসার টারবাইন, এখন এটা সমান হবে না। তাহলে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? আরপিসি বড় হবে। আরপিসি বড় হবে, কারণ এটা নেমে গেল। এই প্রেসার বা এই প্রেসার হচ্ছে আমার আরপিসি, এটা নেমে গেল, বেড়ে গেল। এই প্রেসার বা এই প্রেসার হচ্ছে আরপিটি, এটা কমে গেল। ঠিক আছে? তাহলে এটাকে দেখাইলাম। তাহলে এই যে আমরা স্পেসিফিক পাওয়ারটাকে অ্যাকচুয়ালি আনলাম, এটা রেফেক্টিভ গ্রাফে দেখাবো কালকে। আজকে থাক এটুকু, কালকে কখন ক্লাস নিব আমাকে রাতে জানাবেন। স্যার বলো। স্যার এখানে যে আমাদের কম্প্রেশনটা বা এক্সপানশনটা আইসেন্ট্রপিক, অ্যাকচুয়ালি এটা কি আইসেন্ট্রপিক না হয় পলিট্রপিক প্রসেস হয় নাকি? আইসেন্ট্রপিক অ্যাকচুয়াল না, মানে- গামা আইসেন্ট্রপিক তো হচ্ছেই না। হ্যাঁ পলিট্রপিক, কিছুটা একটা ধরতে হবে, তাই না? আমাদের গামা 1.4 না ধরে অন্য কিছু ধরবো। জি স্যার। অ্যাকচুয়ালি পলিট্রপিকই তো একটা আইডিয়াল প্রসেস। অর্থাৎ আমাদের এনট্রপি যেটা কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল, সেটা দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট হচ্ছে, কিন্তু ওই বেড়ে যাচ্ছে। এর পেনাল্টি হচ্ছে কম্প্রেসর আমাদের কাজ বেশি দিতে হচ্ছে, টারবাইনে আমরা কম পাচ্ছি। পলিট্রপিক হইলেও তো এটা একটা ইকুয়েশন, এটা তো একটা আইডিয়া। অবশ্যই গামার মান কমলেই পলিট্রপিক। আজকে থাক এখানে, জি কালকে স্যার। আমাকে জানাই দিবা। হ্যাঁ কালকে, আজকে রাতে জানাই দিবা কখন ক্লাস হবে কালকে। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নমস্কার।